সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি যোদ্ধাদের গোলার আঘাতে গাজায় পুড়ে ছাই হয়েছে ইসরায়েলি সেনাদের আরও কয়েকটি ট্যাঙ্ক। পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে ঢুকে মুহুর্মুহু গুলি চালিয়েছেন এক প্রতিরোধ যোদ্ধা। ফিলিস্তিনিদের সমর্থনে অবিরাম হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অ্যাডেন উপসাগরে আরেকটি জাহাজে হামলা করেছেন হুথিরা। প্রতিরোধ হামলার মুখে ঢুকছে দখলদার বাহিনী। রাফায় হামলার হুমকি দিলেও মধ্যস্থতার জন্য কাতার যাচ্ছে ইসরায়েলি দল। খবরে বলা হয়, অন্য দিনগুলোর মতো শনিবারও গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে অবতীর্ণ হন ফিলিস্তিনের যোদ্ধারা। আল কাসসামের যোদ্ধারা এদিন মধ্য গাজার উত্তর পশ্চিমে আল জাহরা সিটিতে ইসরায়েলিদের কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করেছেন। এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছেন তারা। এতে দেখা যায়, ধ্বংস হওয়ার আগে আল ইয়াসিন সহ বিভিন্ন অস্ত্র দিয়ে ট্যাঙ্কগুলোকে আঘাত করা হচ্ছে। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়, তুলনামূলক দীর্ঘ দূরত্ব থেকে নিখুঁতভাবে আঘাত করে ট্যাঙ্কগুলোকে ধ্বংস করেন কাসসামের যোদ্ধারা। ১৬২ দিন যুদ্ধের পর হামলার ধরন দেখে মনে হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের সক্ষমতা অটুট রয়েছে। আল-আকসা মার্টার্স ব্রিগেড জানিয়েছে, এদিন খান ইউনিসের পাশে হামাদের উত্তর পশ্চিমে তাদের যোদ্ধারা এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে একটি ইসরায়েলি সেনাবাহী গাড়িতে হামলা চালিয়েছেন। এরপর গাড়িটিকে আরপিজি দিয়ে আঘাত করা হয়। মুজাহিদিন ব্রিগেড জানিয়েছে, তারা গাজার পাশের বসতিগুলোতে বিপুল পরিমাণ রকেট ছুড়েছেন। গাজা সিটির দক্ষিণে স্ট্রিট ট্রেনের পাশে ইসরায়েলি সেনাদল এবং তাদের গাড়িগুলোর ওপরও বেশ কিছু শর্ট রেঞ্জের রকেট ছোড়েন তাদের যোদ্ধারা। আল মায়াদিনের খবরে বলা হয়, আল জাহরা শহরকে কেন্দ্র করে লড়াই তীব্র আকার ধারণ করেছে। পূর্ব এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে বাফার জোন তৈরির পাশাপাশি ওই শহরের দিকে মনোযোগ দিয়েছে দখলদার বাহিনী। শহরটিতে এখন তীব্র লড়াই চলছে। বিশেষজ্ঞরা আল মায়াদিনকে বলেছেন, ভৌগোলিকভাবে এই এলাকা দখল করা ইসরায়েলি বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে তারা এর নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে চেষ্টা করছেন। সেখানে শক্ত প্রতিরোধের মুখে পড়েছেন দখলদার সেনারা। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার মেশিন গান নিয়ে হেব্রনের উত্তরে ইসরায়েলের গুশ এজিয়ন বসতিতে ঢুকে হামলার পর নিহত ফিলিস্তিনি শেখ মাহমুদ নোফালের বাড়ির পাশে শনিবার হানা দিয়েছে ইসরায়েলি বাহিনী। খবরে বলা হয়, ইসরায়েলি বসতিতে ঢুকে হামলার পর দক্ষিণাঞ্চলীয় পশ্চিম তীরে কারান্তিনার পাশে উচ্চ সতর্কতায় রয়েছে আইডিএফ। শুক্রবার হেব্রনের ওল্ড টাউনে দখলদার বাহিনীর সঙ্গে মাহমুদ নোফালের তীব্র লড়াই হয় বলে জানিয়েছে আল মায়াদিন। ইসরায়েলি গণমাধ্যম বলছে, একটি বসতিতে ফিলিস্তিনি যোদ্ধার অনুপ্রবেশের পর সেখানে তীব্র বন্দুকযুদ্ধের খবর পাওয়া যায়। বসতি স্থাপনকারীরা ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকেন। তাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয় প্রতিরক্ষা বাহিনী। আইডিএফের নিয়মিত উপস্থিতির কারণে সুরক্ষিত হিসেবে পরিচিত ওই বসতিতে কিভাবে প্রতিরোধ যোদ্ধা ঢুকে হামলা করলেন তা ইসরায়েলি নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করছে দেশটির মিডিয়া। হামাসের আল কাসসাম ব্রিগেডস বলেছে, অধিকৃত পশ্চিম তীরের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গায় এ ধরনের অভিযান চলবে। এদিকে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের খবর দিয়েছে আল জাজিরা। গাজার যোদ্ধাদের সমর্থনে হিজবুল্লাহর যোদ্ধারা শনিবার উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছেন। লেবাননের প্রতিরোধ সংগঠনটি জানিয়েছে, এদিন তারা দখলদারদের বিরুদ্ধে অন্তত ৬ দফা হামলা চালিয়েছেন। আল বাগদাদি মিলিটারি সাইটে বিপুল পরিমাণ রকেট ছোড়ার মাধ্যমে দিনের অভিযান শুরু করেন তারা। রকেটগুলো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। এদিন তাদের ছোড়া বুরকান রকেটগুলো রামি ব্যারাকেও সরাসরি আঘাত করে। হিজবুল্লাহ জানিয়েছে, আল মালিকিয়া সাইটে তারা বেশ কিছু মর্টার শেল ছুড়েছেন এবং এই শেলগুলো সামরিক অবস্থানে সরাসরি আঘাত করে। এছাড়া আল সামাকা এবং রামথার সামরিক অবস্থানে বিপুল পরিমাণ রকেট ছোড়েন তারা। এদিন কারান্তিনা হিলের সেনা সমাবেশেও সরাসরি আঘাত করে হিজবুল্লাহ রকেট। রয়টার্স জানিয়েছে, অ্যাডেন উপসাগরে পাড়ি দেওয়া একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসার আল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। রোববার সকালে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, জাহাজটির ক্যাপ্টেন তাদের কাছে এই হামলার কথা জানিয়েছেন। ব্রিটিশ সংস্থাটি বলেছে, অ্যাডেনের 85 নটিক্যাল মাইল পূর্বে হুথিদের হামলা প্রবণ এলাকায় সর্বশেষ হামলার পর ক্রুরা নিরাপদে আছেন। এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে হুথিদের বক্তব্য পাওয়া যায়নি। গাজার যোদ্ধাদের সমর্থনে এবং ইয়েমেনে মার্কিন হামলার প্রতিবাদে তারা প্রতিদিনই কোনো না কোনো ইসরায়েলি, মার্কিন এবং ব্রিটিশ জাহাজে হামলা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তাদের হামলা
আরব এবং লোহিত সাগর ছাড়িয়ে ভারত মহাসাগর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। সিরিয়ার প্রতিরোধ যোদ্ধারাও শনিবার ইসরায়েলে হামলা করেছেন। অধিকৃত গোলান মালভূমির দিকে অনেকগুলো রকেট ছুড়েছেন তারা। রকেটগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানিয়েছেন তারা। লেবাননে হামাসের প্রতিনিধি আহমদ আবদেল হাদি শনিবার জানিয়েছেন, 2 দিন আগে গাজায় আগ্রাসন বন্ধ করা নিয়ে আলোচনা শুরু করতে 3 স্তরের রূপরেখা উপস্থাপন করেছে হামাস। আল মায়দিনের সঙ্গে সাক্ষাৎকারে আবদেল হাদি জানান, তার সংগঠন বন্দি বিনিময় আলোচনায় নমনীয়তা দেখালেও আগ্রাসন বন্ধ করার আন্তর্জাতিক গ্যারান্টি ছাড়া চুক্তিতে উপনীত হওয়া সম্ভব নয়। বল এখন ওয়াশিংটনের কোর্টে উল্লেখ করে তিনি বলেন, নেতানিয়াহু নিজের স্বার্থে যুদ্ধ বাড়াচ্ছেন, কারণ যুদ্ধ বন্ধ হলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং কারাগারে যেতে হবে। মার্কিন প্রশাসন দ্বিমুখী আচরণ করছে জানিয়ে তিনি বলেন, তারা গাজায় সহায়তা পাঠানোর কথা বলছে, আবার আগ্রাসন বন্ধে ইসরায়েলকে চাপও দিচ্ছে না। আবদেল হাদি জানান, দর কষাকষিতে প্রতিরোধ সংগঠনগুলোকে চাপে রাখার কৌশল হিসেবে ইসরায়েল রাফায় স্থল অভিযানের হুমকি দিচ্ছে, কিন্তু প্রতিরোধ যোদ্ধারা এতে একেবারেই ভীত নন। গাজা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উপত্যকার সব জায়গায় প্রতিরোধ যোদ্ধারা দক্ষতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করছেন এবং শত্রুদের ব্যাপক ক্ষতি সাধন করে চলেছেন। আনাদুলুর খবরে বলা হয়, শনিবার বিক্ষোভ সহিংসতায় উত্তাল ছিল ইসরায়েল। গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবিতে তেল আবিবের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের পাশে বিশাল র্যালিতে অংশ নেন বন্দীদের আত্মীয় ও বন্ধুরা। হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে আটকদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা। রাজধানীর মূল সড়ক আয়ালন হাইওয়ে অবরোধ করে রাখেন বহু মানুষ। এ সময় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবি জানান হয়। জিম্মি উদ্ধারে সরকারের ব্যর্থতায় তীব্র ক্ষোভ ঝাড়েন বিক্ষোভকারীরা। ব্যানার, প্ল্যাকার্ড হাতে চলে, স্লোগান করা হয় অগ্নিসংযোগও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়ে যায়। ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাসভবনের বাইরে জড়ো হন শত শত বিক্ষোভকারী। তাদের ব্যানারে লেখা ছিল, নেতানিয়াহু তুমি অপরাধী। রয়টার্সের খবরে বলা হয়, হামাসের পক্ষ থেকে নতুন প্রস্তাব আসার পর মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতার যাচ্ছেন। রোববারই তার দোহা পৌঁছার কথা। বার্নিয়া সেখানে কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে রয়টার্স বলেছে, বন্দি বিনিময় এবং মানবিক সহায়তা সহ ইসরায়েল এবং হামাসের মধ্যে মতানৈক্য দেখা দেওয়া বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবে। গত সপ্তাহে হামাসের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করে ইসরায়েল। প্রস্তাবে হামাসের দাবিগুলোর মধ্যে রয়েছে উপত্যকায় ইসরায়েলি হামলার অবসান, বাহিনী প্রত্যাহার, সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করা, বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্তন এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি বন্দীদের মুক্তি। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো বলেছেন, ইসরায়েল গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে দেওয়ার যে অমানবিক অপকৌশল নিয়েছে তা অগ্রহণযোগ্য। তিনি সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় বলেছেন, তেল আবিব সরকারকে গাজায় জরুরি ভিত্তিতে মানবিক ত্রাণ পৌঁছানোর সুযোগ করে দিতে হবে। জর্ডানের রাজধানী আম্মান সফরে গিয়ে শনিবার ওই এক্স বার্তা প্রকাশ করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। এছাড়া তিনি আম্মানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেল আবিবের তীব্র সমালোচনা করে বলেন, গাজার একটি বিশাল জনগোষ্ঠীকে আমি ক্ষুধার সম্মুখীন দেখতে পাচ্ছি। এখন ইসরায়েলকে কথা প্রমাণ করতে হবে সে দুর্ভিক্ষকে যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে না। এদিন দোহায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ডি ক্রো। আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় আরও 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 7 অক্টোবর হামলা শুরুর পর এ পর্যন্ত উপত্যকায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 31,553। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ইসলাম ভীতি মোকাবেলা সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে। ভারতে 21 কোটির বেশি মুসলিম থাকলেও প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ নেয়নি দেশটি। প্রস্তাবটি সমর্থন করে ভোট দিয়েছে 115টি দেশ। পাকিস্তানের উদ্যোগে উত্থাপিত এই প্রস্তাবের সহযোগী দেশ হিসেবে ছিল চীন। কোনো দেশ বিপক্ষে ভোট না দিলেও ভোট দানে বিরত ছিল ভারত ছাড়াও ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউক্রেন, যুক্তরাজ্য সহ 44টি দেশ। 193 সদস্যের সাধারণ পরিষদ ইসলাম ভীতি মোকাবেলায় পদক্ষেপ শীর্ষক ওই প্রস্তাবের উপর ভোটাভুটির আয়োজন করে।
15 মার্চ ছিল ইসলাম ভীতি মোকাবেলায় আন্তর্জাতিক দিবস। প্রস্তাবে ইসলাম ভীতি মোকাবেলায় জাতিসংঘের একজন বিশেষ দূত নিয়োগ করতে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়। ভারত এমন বিশেষ দূত নিয়োগের বিষয়েও বিরোধিতা করেছে। এর আগে 2022 সালে ইসলাম ভীতি নিয়ে একটি প্রস্তাব পাশ করেছিল সাধারণ পরিষদ। সেখানে ইসলাম ভীতি মোকাবেলায় 15 মার্চকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর 3 বছর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে গুলিবর্ষণের ঘটনায় নিহত হন অর্ধশতাধিক মুসল্লি। নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের দিনটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওহাইও অঙ্গরাজ্যে শনিবার নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, তিনি নির্বাচিত না হলে রক্তের বন্যা বইবে। তবে এই বক্তব্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটি পরিষ্কার নয়। আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন অনেকটাই নিশ্চিত করার কয়েকদিন পর ট্রাম্প এই মন্তব্য করলেন। ৭৭ বছর বয়সী রিপাবলিকান নেতা বলেন, 5 নভেম্বরের তারিখটি মনে রাখুন। আমি মনে করি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হতে চলেছে। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনকে নিয়ে তার প্রায় সময় উল্লেখ করা সমালোচনামূলক এক মন্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, বাইডেন সবচেয়ে বাজে প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, এখন আমি যদি নির্বাচিত না হই তবে রক্তের বন্যা সংঘটিত হতে চলেছে। ট্রাম্পের এসব মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট বাইডেনের প্রচার শিবির থেকে বিবৃতি দেওয়া হয়। সেখানে রিপাবলিকান এই নেতাকে 2020 সালের নির্বাচনে একজন পরাজিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলা হয়, ট্রাম্প আরেকটি 6 জানুয়ারি চান, কিন্তু এই নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের জনগণ তাকে আরেকবার পরাজিত করতে চলেছেন। 2020 সালের নির্বাচনের পর 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালান ট্রাম্পের সমর্থকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।